আমরা আজকে যে পড়াটা পড়তে যাচ্ছি এই টপিকের নাম হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, তো আমরা দ্রাব্যতার ক্লাস শুরু করছি। দ্রাব্যতা, যার ইংরেজি নাম হচ্ছে সলুবিলিটি। আচ্ছা, ব্যাপারটা এরকম, হয়তো বইয়ে ডিরেক্টলি এই কথাটা এইভাবে লেখা নাই, কিন্তু জিনিসটা এরকম যে সলিউশন যোগ অ্যাবিলিটি, অর্থাৎ কোনো দ্রাবকে কোনো দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা সেটাই হচ্ছে দ্রাব্যতা। তুমি একটা দ্রাবক নিবা, এই দ্রাবকের মধ্যে তুমি দ্রব যোগ করবা, দেখবা ওই যে দ্রাবকে তুমি দ্রবটা যোগ করছো ওই দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত হয়, এই ব্যাপারটাই হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ কোনো দ্রাবকে কোনো দ্রব, কি বললাম বলতো, কোনো দ্রাবকে কোনো দ্রব কতটুকু দ্রবীভূত হতে পারে, এই ব্যাপারটার নামই হচ্ছে দ্রাব্যতা। তো চলো আমরা দ্রাব্যতা নিয়ে আজকে আলোচনা শুরু করছি। এটা একদমই নতুন টপিক, এটা নিয়ে তুমি কখনো 9-10-এ বা ছোট ক্লাসে পড়ো নাই, একদমই ইন্টারমিডিয়েটে নতুন আলোচনা শুরু হয়। তো এই দ্রাব্যতা পড়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিসপত্র আগের থেকে কনসেপ্ট জেনে নিতে হবে, যাতে আমরা দ্রাব্যতা ভালো করে পড়তে পারি। তো আমরা যেটা বলছিলাম যে একটা দ্রাবকের মধ্যে একটা দ্রব যোগ করবা, যে দ্রাবকে যে দ্রবটা যোগ করবা নিশ্চয়ই ওই দ্রাবকে ওই দ্রবটা আনলিমিটেড পরিমাণ দ্রবীভূত হবে না, একটা নির্দিষ্ট পরিমাণই হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত হতে পারে, এটাই হচ্ছে কি দ্রাব্যতা। তো দ্রাব্যতার ক্ষেত্রে অনেক কিছুই থাকবে, যেমন আমরা একটা নীতি পড়ি, যে নীতির নাম হচ্ছে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক, অর্থাৎ যে যার মতো সে তাতে দ্রবীভূত হয়, যে যার মতো সে তাতে দ্রবীভূত হয়। মানে পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয় এবং অপোলার দ্রাবকে কি অপোলার যৌগ দ্রবীভূত হয়। তাহলে আমরা কি বলছি, লাইক ডিজলভস লাইক, মানে যে যার মতো সে তাতে দ্রবীভূত হয়। তো আমি এখন এই মুহূর্তে হয়তো আলোচনা করছি এমন একটা দ্রাবক এবং এমন একটা দ্রব নিয়ে, যেখানে দ্রব হচ্ছে আয়নিক যৌগ এবং দ্রাবক হচ্ছে পানি। অর্থাৎ পানিতে আমরা কোনো লবণকে দ্রবীভূত করতে চাই, তাহলে কতটুকু পানিতে কতটুকু লবণ দ্রবীভূত হচ্ছে, এই পরিমাপটার বা এইটাই হচ্ছে মূলত দ্রাব্যতার কনসেপ্ট। তো এখন একটা পানিতে তো আমি অল্প পরিমাণ লবণও যোগ করতে পারি, বেশি পরিমাণ লবণও যোগ করতে পারি। দ্রাব্যতা পরিমাপের জন্য আসলে এক্স্যাক্টলি আমি কতটুকু পর্যন্ত দ্রব যোগ করব সেটা একটা বোঝার বিষয়। এই দৃষ্টিকোণ থেকে দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয়। দ্রবণকে 3 ভাগে কি কি ভাগে ভাগ করা হয়, যেমন প্রথমে আমরা চিন্তা করতে পারি দ্রবণ। হ্যাঁ, দ্রবণ প্রথমটা হচ্ছে সম্পৃক্ত, তারপর হচ্ছে অসম্পৃক্ত, আর তারপর হচ্ছে অতিপৃক্ত বা অধক্ষিপ্ত। তাহলে কি বললাম, প্রথমে হচ্ছে সম্পৃক্ত, তারপর হচ্ছে অসম্পৃক্ত, তারপর হচ্ছে অতিপৃক্ত বা অধক্ষিপ্ত। সম্পৃক্ত দ্রবণের ইংরেজি নাম হচ্ছে স্যাচুরেটেড। স্যাচুরেটেড। অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। এই যে আনস্যাচুরেটেড। আর অতিপৃক্তর ইংরেজি নাম হচ্ছে সুপার স্যাচুরেটেড। আর অধক্ষিপ্তর ইংরেজি হচ্ছে প্রিসিপিটেটেড। তাহলে আমরা বলছি সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড, অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড, অতিপৃক্ত হচ্ছে সুপার স্যাচুরেটেড বা প্রিসিপিটেটেড। প্রিসিপিটেটেড মানে অধক্ষিপ্ত, আর অতিপৃক্তর ইংরেজি নাম হচ্ছে কি সুপার স্যাচুরেটেড। এখন আমরা জানবো সম্পৃক্ত দ্রবণ কি। আচ্ছা, ধরে নাও তুমি একটা অফলাইন ক্লাসরুমে ক্লাস করছো, এই ক্লাসরুমটাতে 100 জন মানুষ বসতে পারে। তো এখন যেই ক্লাসরুমটাতে 100 জন মানুষ বসতে পারে, কোনো একদিন যদি একদম 100 জন স্টুডেন্ট উপস্থিত থাকে, অর্থাৎ যার পরে আর একজন স্টুডেন্টও ক্লাসে বসতে পারবে না, তাহলে ওই ক্লাসরুমটার অবস্থা হচ্ছে স্যাচুরেটেড অবস্থা। কি অবস্থা? স্যাচুরেটেড। অর্থাৎ কোনো দ্রাবকে যত পরিমাণ দ্রব সর্বোচ্চ দ্রবীভূত হতে পারবে। একটা দ্রাবক কিন্তু আনলিমিটেড পরিমাণ দ্রব কি করতে পারে না, দ্রবীভূত করতে পারে না। কেন বলো তো? ধরে নাও আমি যে দ্রাবক নিয়ে কাজ করছি ওই দ্রাবকটা পানি। তো পানিতে কি থাকে, H+ আর কি OH- আয়ন থাকে। এখন H+ এবং OH- যে আয়ন থাকে এর মধ্যে যে Na+ এবং Cl- আছে। এখন H+ এবং OH- যে আয়ন থাকে, এই পজিটিভ কিন্তু এই নেগেটিভকে আকৃষ্ট করে, আর এই নেগেটিভ কিন্তু এই পজিটিভকে আকৃষ্ট করে, রাইট? পজিটিভ নেগেটিভকে আকৃষ্ট করে, নেগেটিভ পজিটিভকে আকৃষ্ট করে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছো। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ H+ এবং OH-, এই H+ এবং OH- যে দ্রাবক রয়েছে, এই দ্রাবকের মধ্যে যখন পজিটিভ নেগেটিভ আয়নগুলো আমরা
ডিজলভ করার চেষ্টা করব, দ্রবীভূত করার চেষ্টা করব, একটা সময় কিন্তু পানিতে আর এই আয়নগুলো থাকবে না। নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পরিমাণ পানিতে আনলিমিটেড পরিমাণ আয়ন থাকে না, নির্দিষ্ট পরিমাণ আয়নই থাকে। তো পানির মধ্যে যখন আমরা এই লবণগুলো যোগ করব তখন একটা সময় কিন্তু এই পানিতে এই লবণগুলো কি হবে না, মানে মেশা বন্ধ হয়ে যাবে, মানে আর লবণ যোগ করলেও পানি আর এই লবণকে দ্রবীভূত করতে পারবে না। একটা দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব্য যোগ করা সম্ভব, একটা দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা সম্ভব, যদি ওই পরিমাণ দ্রব্যই থাকে তাহলে ওই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। নিশ্চয়ই বুঝতে পারছো, বললাম কোনো দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা সম্ভব ওই পরিমাণ দ্রব্যই যদি এখানে দ্রবীভূত থাকে তাহলে আমরা তাকে কি বলবো, সম্পৃক্ত দ্রবণ বলবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি এমন হয় যে কোনো দ্রাবকে যে পরিমাণ দ্রব্য সর্বোচ্চ দ্রবীভূত হওয়া সম্ভব তার চাইতে কম পরিমাণ দ্রব্য আছে, ধরে নাও এখানে কথার কথা 100 গ্রাম পানি আছে, জাস্ট বোঝার জন্য বলছি। এখন এখানে সর্বোচ্চ 70 গ্রাম লবণ মিশতে পারে, এর বেশি লবণ মিশতে পারে না। 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কত গ্রাম আছে? 70 গ্রাম লবণ আছে। ধরে নাও 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 70 গ্রাম লবণ মেশা সম্ভব, যদি 70 গ্রামই থাকে তাহলে সম্পৃক্ত। তাহলে একটু বলো তো 70 গ্রামের যদি কম থাকে তাহলে কি হবে, সবাই কমেন্ট করে জানাও দেখি। 100 গ্রাম পানিতে সর্বোচ্চ যে পরিমাণ লবণ থাকতে পারে সেটার পরিমাণ যদি হয় 70 গ্রাম, তাহলে 70 গ্রামের যদি কম থাকে তাহলে ওই দ্রবণটার প্রকৃতি কেমন হবে, ওই দ্রবণটা কি ধরনের দ্রবণ হবে? হ্যাঁ, অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হবে। অর্থাৎ কোনো দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা সম্ভব তার চাইতে কম পরিমাণ দ্রব্য থাকলে তাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত দ্রব্য বলবো। কোনো দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকা সম্ভব যদি তার চেয়ে কম পরিমাণ দ্রব্য আমরা কি করি, দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণটাকে কি দ্রবণ বলবে, অসম্পৃক্ত দ্রবণ বলবে। ওকে, আচ্ছা এবার দেখো এই দ্রাবকটাতে মনে করো এই 100 গ্রাম দ্রাবকে মনে করো সর্বোচ্চ 70 গ্রাম লবণ আছে। কত গ্রাম? 70 গ্রাম দ্রবীভূত হওয়া সম্ভব, কিন্তু আমি দিয়ে দিছি 70 গ্রাম সম্ভব, দিয়ে দিছি 80 গ্রাম। তাহলে কি হবে জানো, 70 গ্রাম ডিজলভ হবে, দ্রবীভূত হবে এবং বাকি 10 গ্রাম অধক্ষিপ্ত হবে, তাহলে কোনো দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা সম্ভব তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য থাকলে ওই দ্রবণটার নাম হচ্ছে কি, অধক্ষিপ্ত বা অতিপৃক্ত দ্রবণ। তাহলে একটা দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হওয়া সম্ভব ওই পরিমাণ থাকলে সেটা সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব্য থাকে তার চাইতে কম থাকলে এটা হবে কি, অসম্পৃক্ত। আর সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব্য থাকে তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য থাকলে এটা হবে অধক্ষিপ্ত বা অতিপৃক্ত। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই দ্রবণ 3 প্রকার, এটা ক্লিয়ার কিনা, কখন সম্পৃক্ত, কখন অসম্পৃক্ত, কখন অতিপৃক্ত বা অধক্ষিপ্ত, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা কথা বলবো দ্রাব্যতা নিয়ে। কি লেখা আছে দেখো, এখানে দ্রাব্যতা নিয়ে যে আলোচনা করবো আমরা সেখানে মূলত কি লেখা আছে একটু দেখবো আমরা, খেয়াল করে। এই দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, আচ্ছা খাতায় তোমরা নোট করতে পারো, দ্রাব্যতার সংজ্ঞা আমরা এখন পড়বো। হ্যাঁ, স্থির তাপমাত্রায়, এই যে স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে স্থির তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এই দেখো ভালো করে খেয়াল করো, প্রথমত কি তাপমাত্রা, স্থির তাপমাত্রা, প্রতি কত গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য কি করলে, যোগ করলে দ্রবণটি কি হয়, সম্পৃক্ত হয়। যত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটি কি হয়, সম্পৃক্ত হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। আমি প্রতিটা শব্দ বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পারছো কিনা সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, যেহেতু নতুন টপিক তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম কথা হচ্ছে স্থির তাপমাত্রায় প্রতি কত গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য যোগ করলে দ্রবণটি কি হয়, সম্পৃক্ত হয়, তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের কি বলে, দ্রাব্যতা বলে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ধরো আমি তোমাকে বললাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
25°C তাপমাত্রায় কি বললাম 25°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা ধরো 40 বলতে কি বোঝো আমরা এমন কিছু বললাম তোমাকে, হ্যাঁ। তো তুমি তখন কি করছো, তুমি বলছো যে আমরা একটা পাত্র নিব। আমরা কি নিব? একটা পাত্র নিব। এখানে আমরা 100 গ্রাম পানি নিব। কত গ্রাম? 100 গ্রাম। আনলিমিটেড পরিমাণ নিলে তো হবে না। মানে আমি যদি তুমি দ্রাব্যতা পরিমাপ করার জন্য 100 গ্রাম পানি নিলা, আমি দ্রাব্যতা পরিমাপ করার জন্য 150 গ্রাম পানি নিলাম, তো তোমার ক্ষেত্রে কি হবে? তুমি 100 গ্রাম পানিতে যে পরিমাণ লবণ ডিজলভ হবে, 150 গ্রাম পানিতে কি ওই পরিমাণ লবণ ডিজলভ হবে নাকি বেশি পরিমাণ হবে? বেশি পরিমাণ হবে। তাহলে তোমার দ্রাব্যতার হিসাব আর আমার দ্রাব্যতার হিসাব কি মিলবে? তা মিলবে না। তাই আমাদের প্রত্যেক ক্ষেত্রে দ্রাব্যতা যখন পরিমাপ করবো তখন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিতে হবে। নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বলতে সেটা 100 গ্রামে আমরা লবণ ডিজলভ করতে পারি, আমরা 1 লিটার পানিতে লবণ ডিজলভ করতে পারি, এটসেট্রা, অনেক কিছু হইতে পারে। বাট আমরা এখানে হিসাব করছি প্রতি 100 গ্রাম দ্রাবকে। এই যে প্রতি আমরা কত গ্রাম দ্রাবকে? 100 গ্রাম দ্রাবক নিলাম। 100 গ্রাম দ্রাবক নিলাম। প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম লবণ যোগ করলে ওই দ্রবণটি সম্পৃক্ত হয় তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের কি বলে? দ্রাব্যতা বলে। তো আমরা এটা বললাম 25°C তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 40 বলতে কি বোঝো? মানে কি আমি 100 গ্রাম পানি নিব, আমি যখন এই পরীক্ষাটা করছি ওই অবস্থায় তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি, তাহলে আমি 100 গ্রাম দ্রাবক নিলাম, 25°C তাপমাত্রায় ঘটনাটি ঘটছে। এই 100 গ্রাম পানিতে আমরা 40 গ্রাম লবণ ডিজলভ করলাম। কত গ্রাম? 40 গ্রাম। তাহলে 100 গ্রাম পানিতে 40 গ্রাম লবণ ডিজলভ করার পর দেখলাম দ্রবণটি সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে কি বললাম? প্রতি 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব্য যোগ করার পর দেখি দ্রবণটি কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এখন আমরা কি বুঝলাম? যে এই 40ই হচ্ছে 25°C তাপমাত্রায় খাবার লবণের দ্রাব্যতা। এই দেখো এই কথাটা এখানে বলছে যে আমরা স্থির তাপমাত্রায়, মানে তাপমাত্রাকে নির্দিষ্ট রেখে তুমি তাপমাত্রা যদি চেঞ্জ করো, এই দেখো পানির মধ্যে তুমি যদি লবণ দেওয়ার পর তাপ দাও, তাহলে ওই পানিতে লবণ দ্রবীভূত হওয়ার ক্ষমতা কি হবে? বেড়ে যাবে। পানির মধ্যে তুমি যখন লবণ দিয়ে কি দিবা? তাপ দিবা, তাহলে ওই পানিতে লবণ দ্রবীভূত হওয়ার পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে। এই দেখো ভালো করে খেয়াল করো, এই যে তাহলে স্থির তাপমাত্রায় প্রতি কত গ্রাম দ্রাবকে? 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য কি করলে যোগ করলে দ্রবণটি কি হয়? সম্পৃক্ত হয়। মানে 100 গ্রাম প্রতিনিয়ত তুমি আসলে দ্রাবক তুমি যাই নাও না কেন, হিসাবটা হবে 100 গ্রামের জন্য। যেমন তুমি বলো না ফিজিক্সে যে বস্তুর বেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড, তার মানে কি তোমার বস্তুটা 1 মিটার বা 1 সেকেন্ড পথ অতিক্রম করে? তা কিন্তু না। তাহলে কি হয়? আমরা হিসাব করি প্রতি সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করলো। ব্যাপারটা কিন্তু তাই। এখানে কতটুকু দ্রব্য যোগ করব, কতটুকু দ্রাবকে, এইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা হিসাব করব প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয়। তো প্রতি 100 গ্রাম দ্রাবক নিলাম, নেওয়ার পর তার মধ্যে দ্রব্য যোগ করা শুরু করলাম। একটা সময় পর গিয়ে দেখব যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য যোগ করার পর দ্রবণটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। ওই পরিমাণটাকেই বলে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের কি? দ্রাব্যতা। এখন 3 বার ওই বলা হলো কেন? এই যে এখানে 3 বার ওই বলা হলো কেন? একবার হচ্ছে ওই তাপমাত্রায়, মানে তুমি একটা পদার্থের দ্রাব্যতা বের করেছো, কথার কথা 25°C তাপমাত্রায়, তো ওইটা কি 25°C তাপমাত্রায় ওই পদার্থের দ্রাব্যতা যা 50°C বা 100°C তাপমাত্রায় ওই পদার্থের দ্রাব্যতা কি তাই হবে? তা কিন্তু কখনো হবে না। আবার তুমি বলতেছো যে ওই দ্রাবকে, অর্থাৎ তুমি কোন একটা লবণের দ্রাব্যতা বের করলা পানিতে, কিন্তু আরেকজন ওই লবণেরই দ্রাব্যতা বের করলো অন্য দ্রাবকে, তাহলে ওই লবণের দ্রাব্যতা পানিতে যতটুকু হবে নিশ্চয়ই অন্য দ্রাবকে ততটুকু হবে না। তাহলে কোন একটা লবণের দ্রাব্যতা তুমি পানিতে যতটুকু পাইলা অন্য দ্রাবকে নিশ্চয়ই তাই হবে না। আবার খাবার লবণের দ্রাব্যতা যা হবে অন্য লবণের দ্রাব্যতা, পানির মধ্যেই তুমি খাবার লবণ মিশাইলা, আরেকজন ক্যালসিয়াম ক্লোরাইড মিশাইলো, দুইটা কি সমপরিমাণ পানিতে মিশবে? অর্থাৎ পানিতে খাবার লবণ যতটুকু মিশবে অন্য লবণ কি ততটুকুই মিশবে? তা কিন্তু নাও হইতে পারে। তাই জন্য বলা হচ্ছে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে আমি আরেকবার বলছি, স্থির তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে আমি যতটুকু বাস্তবে দ্রাবক নেই না কেন হিসাব হবে 100 গ্রামের জন্য। প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটি কি হয়? সম্পৃক্ত হয়। অর্থাৎ 100 গ্রাম পানি নিয়ে তাতে দ্রব্য যোগ করতে থাকবো কতক্ষণ অবধি? যতক্ষণ পর্যন্ত দ্রবণটা কি না হবে? সম্পৃক্ত না হবে। সম্পৃক্ত হয়ে যাবে, দ্রব্য যোগ করা বন্ধ করে দিব। এবার আমি দেখলাম যে 20 গ্রাম, 30 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এই পরিমাণটা দ্রব্য যোগ করার পর দ্রবণটা সম্পৃক্ত হয়েছে, ওই পরিমাণটাকেই ওই তাপমাত্রায় ওই দ্রাবকে ওই দ্রবের দ্রাব্যতা বলে।
বলো সবাই দ্রাব্যতার সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? দ্রাব্যতার সংজ্ঞা থেকে প্রচুর অঙ্ক করতে হবে এই কনসেপ্ট থেকে। যদি দ্রাব্যতার সংজ্ঞা ক্লিয়ার না হও তাহলে কিন্তু অনেক সিকিউ কোশ্চেন বা অঙ্ক করতে পারবে না। সবাই জানাও ক্লিয়ার কিনা? মনে হচ্ছে তোমরা ক্লিয়ার। তো আমরা এখন দ্রাব্যতার প্রতীক সম্পর্কে এখন কথা বলবো। না, দ্রাব্যতাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এস দ্বারা। কেন এস দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। কেন এস দ্বারা প্রকাশ করা হয়? কারণ সলিবিলিটি। ওকে, আচ্ছা। তো আমরা জানতে পারলাম এই দ্রাব্যতা এস ইকুয়াল দ্রব বাই দ্রাবক গুণ 100। তাহলে দ্রাব্যতা এস ইকুয়াল কি হবে? দ্রব বাই দ্রাবক গুণ কি? 100। তো এখন হচ্ছে W1 হচ্ছে দ্রবের ভর। কার ভর? দ্রবের ভর। আর W হচ্ছে দ্রবণের ভর। তাহলে W মাইনাস W1 এটা হচ্ছে দ্রাবকের ভর। এই দেখো, W1 হচ্ছে দ্রবের ভর একক গ্রাম, আর W হচ্ছে দ্রবণের ভর, এটাও একক গ্রাম, আর দ্রাবকের ভর তো এটাও গ্রাম। তাহলে আমরা যদি এখন দ্রাব্যতার প্রতীক নিয়ে কাজ করি, না গাণিতিক সমীকরণ নিয়ে কাজ করি, তাহলে কি হবে? W1 গুণ 100 ডিভাইডেড বাই W মাইনাস W1। বলো, ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই হচ্ছে দ্রাব্যতা নির্ণয়ের কি সমীকরণ? গাণিতিক সমীকরণ। এটা হচ্ছে দ্রাব্যতা নির্ণয়ের গাণিতিক সমীকরণ। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা দ্রাব্যতা নির্ণয়ের গাণিতিক সমীকরণ। তো দ্রাব্যতা এস ইকুয়াল W1 গুণ 100 ডিভাইড বাই W মাইনাস W1। ওকে, এখন তোমাদের কাছে প্রশ্ন, এই দ্রাব্যতার একক কি? কে বলতে পারে? আচ্ছা দেখো, দুইটা মূলত একই রাশির অনুপাত, এটাও যা এটাও যা, এটাও ভর এটাও ভর, তাহলে দুইটা একই রাশির অনুপাত, তাই একক নেই। একই রাশির অনুপাত হওয়ায় এক্ষেত্রে, সব ক্ষেত্রে না, আবার এক্ষেত্রে মানে দ্রাব্যতার একক এক্ষেত্রে দ্রাব্যতার একক নেই। এই তো, একই রাশির অনুপাত হওয়ায় এক্ষেত্রে দ্রাব্যতার কোনো একক নেই। কি ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার বলা হচ্ছে তবে কোনো বই বলতেছে যে এর একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। যদিও এটা কোনো কার্যকরী একক না, কারণ গ্রাম তো কেটে যায়। গ্রাম পার 100 গ্রাম বলা হচ্ছে কেন? কারণ 100 গ্রামের মধ্যে যত গ্রাম দ্রব্য দিলে দ্রবণটি সম্পৃক্ত হয় তাকেও তো আমরা দ্রাব্যতা বলি। তাই কোনো ইয়াতে বলা হচ্ছে, বইয়ে বলা হচ্ছে একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা। অনেকে লিখছো গ্রাম পার লিটার বা মোল পার লিটার। তোমাদের গ্রাম পার লিটার বা মোল পার লিটার লেখার কারণ আছে, আমি বলতেছি কেন কারণ। এখন আমরা প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয় তা এভাবে নির্ণয় করলাম। কি বললাম? প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয় তা নির্ণয় করলাম। কিন্তু কেউ কি এরকম ভাবতে পারে না যে আমি প্রতি 100 গ্রাম দ্রাবকে কেন দ্রব্য যোগ করব? আমি প্রতি 1 লিটারে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণ সম্পৃক্ত হয় সেটা ভাবে মেপে দেখব। ব্যাপারটা কি বুঝতে পারছো? কখন আমরা কোন ইউনিট সিস্টেম ব্যবহার করবো এটা তো ডিপেন্ড করবে আমাদের নিজেদের সুবিধার উপর। যেমন আমরা বাজারে আলু কিনতে যাই, তখন আমরা বলি আমাকে 1 কেজি বা 2 কেজি আলু দেন, অর্থাৎ ভর মাপি কেজি এককে। আমি বাজারে গোল্ড কিনতে গেলে নিশ্চয়ই বলি না যে আমাকে 10⁻³ কেজি গোল্ড দেন, আমি বলি 1 গ্রাম বা 2 গ্রাম দেন। ট্রাকে কোনো কিছু ভর্তি করলে তখন বলি 1 টন 2 টন 3 টন। সবগুলা কিন্তু ভরের একক। কখন কোথায় কোন পারপাসে কোনটা ব্যবহার করব এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের সুবিধার উপর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যদি দ্রাব্যতা পরিমাপ করতে গিয়ে প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয়, প্রতি 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয় সেইটা চেক না করে আমরা যদি বলি যে প্রতি লিটার দ্রবণে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয়, কি বললাম? প্রতি লিটার দ্রবণে কতটুকু দ্রব্য যোগ করলে দ্রবণটি সম্পৃক্ত হয়, সেভাবে আমি দ্রাব্যতা চেক করব। অবশ্যই হতে পারে, তুমি তো এইভাবেও করতে পারো হিসাব। তখন কিন্তু দ্রাব্যতার একক থাকবে। তখন দ্রাব্যতার একক হবে কি বলতো? গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে কত গ্রাম দ্রব্য যোগ করে দ্রবণটি সম্পৃক্ত হলো, এইভাবে দ্রাব্যতা নির্ণয় করলে একক হবে গ্রাম পার লিটার। চলো বলতেছি কি, যদি আমরা প্রতি লিটার দ্রবণে আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে দ্রবণের পরিমাণ, যদি দ্রবণের পরিমাণ লিটার এককে নেই, লিটার এককে এবং দ্রব্য গ্রাম এককে নেই, তাহলে কি বললাম? যদি দ্রবণের পরিমাণ কোন এককে? লিটার এককে,
এবং দ্রব্য নেই কি গ্রাম এককে, তবে নেই, তবে দ্রাব্যতার একক গ্রাম পার লিটার। যদি দ্রবণের পরিমাণ লিটার এককে এবং দ্রব্যের পরিমাণ গ্রামে নেই, তো দ্রাব্যতার একক কি গ্রাম পার লিটার। যদি একইভাবে আমরা দ্রবণের পরিমাণ নেই লিটারে আর দ্রব্যের পরিমাণ নেই মোলে, তাহলে কি বললাম, যদি দ্রব্যের, তখন আমরা তাকে বলবো দ্রাব্যতার একক মোল পার লিটার, তখন সেটা হয়ে যাবে মোলার দ্রাব্যতা। কি হবে, মোলার দ্রাব্যতা। এই যে মোলার দ্রাব্যতা, ওকে। তাহলে মোলার দ্রাব্যতা কেমনে, মোলার দ্রাব্যতা হবে এই যে গ্রাম পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতাকে, যে মোল পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতাকে মোলার দ্রাব্যতা বলে। এই যে বলছি মোল পার লিটার এককে প্রকাশিত দ্রাব্যতাকে মোলার দ্রাব্যতা বলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, মোলার দ্রাব্যতার সংজ্ঞা কি হতে পারে? মোলার দ্রাব্যতার সংজ্ঞা কি হতে পারে বলতো? এই যে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত করলে, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য কি করলে দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হয়। স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটি কি হয়, সম্পৃক্ত হয়, তাকে কি বলে, মোলার দ্রাব্যতা। তাহলে কি বললাম, স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণটি কি হয়, সম্পৃক্ত হয়, তাকে কি দ্রাব্যতা বলে, মোলার দ্রাব্যতা বলে। তাহলে মোলার দ্রাব্যতার একক কি, মোলার দ্রাব্যতার একক কি বলো? মোলার দ্রাব্যতার একক মোল পার লিটার, বা সংক্ষেপে মোলার। মোলার দ্রাব্যতার একক মোল পার লিটার বা সংক্ষেপে মোলার। নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পেরেছো? তবে মোল পার লিটার লিখলে এম ছোট হাতের, আর মোলার লিখলে কি এম বড় হাতের। অনেকে ভাবতে পারো তাহলে মোল পার লিটার তো ঘনমাত্রার একক, মোল পার লিটার হচ্ছে কার একক, ঘনমাত্রার একক, তাহলে ঘনমাত্রার একক আর দ্রাব্যতার একক কি এক? অনেকে ভাবতে পারো ঘনমাত্রার একক আর দ্রাব্যতার একক কি এক, অনেকে এটা ভাবতে পারো। এখন চিন্তা করো, ঘনমাত্রায় কিন্তু দ্রবণটা সম্পৃক্ত হওয়া বা না হওয়া ইম্পর্টেন্ট না, তুমি পানিতে কতটুকু লবণ যোগ করলা এটাই ইম্পর্টেন্ট। কিন্তু পানিতে তুমি লবণ যোগ করার পর দ্রবণটা সম্পৃক্ত হলো কি না সেটা কিন্তু ঘনমাত্রা প্রকাশের ক্ষেত্রে মানে আমরা ফলো করি না। কিন্তু যদি তুমি কি করতে চাও, দ্রাব্যতা বের করতে চাও, তাহলে দ্রবণটি অবশ্যই কি হতে হবে, সম্পৃক্ত হতে হবে। নিশ্চয়ই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। দ্রাব্যতার একক আছে আবার নাই, এটা ডিপেন্ড করবে কোন এককে ব্যবহার করছে। দেখো এখানে লিখে দেওয়া আছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত হয়ে দ্রবণটি সম্পৃক্ত হয় তাকে ওই তাপমাত্রায় ওই পদার্থের কি বলে, মোলার দ্রাব্যতা বলে। ওকে, বুঝতে পারছো? যদি ক্লিয়ার থাকে আমাকে একটু জানাও, তাহলে আমি অন্য আলোচনায় যেতে চাই। সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা দেখো, এখানে বলছে দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, অর্থাৎ দ্রাব্যতা কি কি নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে, সেটা আমরা একটু দেখব। দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব বলছে। প্রথমে দ্রব্যের প্রকৃতি। এটা তো তোমাকে আমি আগেই বলে দিলাম যে দ্রব্যের প্রকৃতির উপর ভিত্তি করে দ্রাব্যতা চেঞ্জ হতে পারে। অর্থাৎ তুমি পানিতে খাবার লবণের দ্রাব্যতা বের করছো, তার দ্রাব্যতা যা হবে, তুমি যদি খাবার লবণ না দিয়ে অন্য লবণ দাও নিশ্চয়ই দ্রাব্যতা সেম হবে না, দ্রাব্যতা ভিন্ন হবে। তাই পানিতে খাবার লবণের দ্রাব্যতা যা হবে, অন্য লবণের দ্রাব্যতা কিন্তু তা হবে না, সেটা কি হবে, ভিন্ন হবে। দ্রব্যের প্রকৃতির উপর ভিত্তি করে দ্রাব্যতা চেঞ্জ হয়। এরপর হচ্ছে দ্রাবকের প্রকৃতি। কার প্রকৃতি? দ্রাবকের। তো এখন পানির মধ্যে তুমি খাবার লবণ যোগ করলা, এখন ওই লবণটাই যদি তুমি অন্য দ্রাবকে যোগ করো, তাহলেও কি প্রকৃতি সেম হবে, মানে দ্রাব্যতা সেম হবে? তা কিন্তু না। তাহলে এখানে তুমি কোন দ্রাবক ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করেও কিন্তু দ্রাব্যতা হবে। ওকে, এরপর দেখতে পাচ্ছ এখানে দ্রাব্যতার উপর চাপের প্রভাব। আচ্ছা, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, দ্রাব্যতার উপর চাপের প্রভাব। এই যে দেখো, চাপের প্রভাব, কোনো দ্রাবকের গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর চাপের প্রভাব, অর্থাৎ চাপ বৃদ্ধি করলে
সাধারণত দ্রাব্যতা চেঞ্জ হয়ে যেতে পারে, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে দ্রাবক হবে তরল, তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা, অর্থাৎ তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাব আছে। কি বললাম বলতো? এই যে যে কোনো দ্রাবকে যে কোনো দ্রবের ওপর দ্রাব্যতার, যে কোনো দ্রাবকে যে কোনো দ্রবের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব নেই। যদি দ্রাবকটা তরল হয়, যদি দ্রাবকটা কি হয়, তরল হয় এবং দ্রবটা গ্যাসীয় হয়, তবেই ওই দ্রাবকের ওপর মানে ওই পদার্থের দ্রাব্যতার ওপর চাপের কি রয়েছে, প্রভাব রয়েছে। যেমন হচ্ছে আমরা সফট ড্রিঙ্কস খাই, কোক, স্প্রাইট, মজো বা এই টাইপের যে সফট ড্রিঙ্কসগুলো আমরা খাই, এই সফট ড্রিঙ্কসের মধ্যে কিন্তু যখন আমরা বোতলের কর্ক আটকায় রাখি তখন এই গ্যাসটা চাপে থাকে। বোতলের যখন কর্ক আটকায় রাখি তখন গ্যাসটা চাপে থাকে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা ওই সফট ড্রিঙ্কসের মধ্যে বেশি ডিজলভ বা দ্রবীভূত থাকে। তুমি যদি কর্ক খুলে দীর্ঘ সময় রেখে দাও, তাহলে সফট ড্রিঙ্কসের ভেতরে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা কিন্তু চাপমুক্ত হয়ে যাওয়ার কারণে সবগুলো বেরিয়ে পড়বে। সবগুলো কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে পড়বে তখন তুমি দেখবা এর মধ্যে এটা একদম মিষ্টি পানির মতো মনে হবে, খুবই বিশ্রী মনে হবে, তাই না? তাহলে যখন আমরা সফট ড্রিঙ্কসের কর্কগুলো বন্ধ রাখি তখন ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা চাপে থাকে এবং পানির মধ্যে, সফট ড্রিঙ্কসের লিকুইডের মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইডটা বেশি পরিমাণ কি থাকে, ডিজলভ থাকে। আর বেশি পরিমাণ যখন ডিজলভ থাকে তখন সফট ড্রিঙ্কসটা খেতে মজা লাগে। তাহলে এটা হচ্ছে তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাবের একটা উদাহরণ। কি বললাম বলতো? তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর চাপের প্রভাবের একটা উদাহরণ। নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমরা আলোচনা করতে পারি চাপ নিয়ে। যে হেনরির সূত্র, একজন বিজ্ঞানী রয়েছে যার নাম হচ্ছে হেনরি। এই হেনরির সূত্র, স্থির তাপমাত্রায় গ্যাসের দ্রাব্যতা আরোপিত চাপের সমানুপাতিক। কি বললাম? স্থির তাপমাত্রায় গ্যাসের দ্রাব্যতা আরোপিত চাপের সমানুপাতিক। মানে তুমি যদি চাপ বাড়াও দ্রাব্যতা বাড়বে। এই যে চাপ বাড়াও দ্রাব্যতা বাড়বে। আমার কথা বুঝছো? স্থির তাপমাত্রায় গ্যাসের দ্রাব্যতা আরোপিত চাপের কি সমানুপাতিক। তাহলে কে হচ্ছে কার ধ্রুবক? হেনরির ধ্রুবক। কে হচ্ছে কার ধ্রুবক? অর্থাৎ চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়বে, চাপ বাড়ালে দ্রাব্যতা কি বাড়বে, আর চাপ কমালে দ্রাব্যতা কি কমবে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবং হেনরির সূত্রটাও তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর প্রযোজ্য। অর্থাৎ তুমি চাপ যখন বৃদ্ধি করবা তরল দ্রাবকে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতা বাড়বে। এটা হচ্ছে বিজ্ঞানী হেনরির সূত্র। এটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমরা এখন দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব নিয়ে অনেক আলোচনা করতে চাই। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব বলছে কঠিন দ্রবের দ্রাব্যতার উপর তাপমাত্রার যথেষ্ট প্রভাব রয়েছে। সাধারণভাবে দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই দেখো লেখা আছে কঠিন দ্রবের দ্রাব্যতার উপর তাপমাত্রা যথেষ্ট প্রভাব রয়েছে। সাধারণভাবে দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কি হয়, দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ অধিক তাপমাত্রায় দ্রাবক অণুর গতি বৃদ্ধি পায়, ফলে অধিক দ্রব পানিতে দ্রবীভূত হতে পারে। তবে কিছু ব্যতিক্রম আছে। আচ্ছা, তোমাকে যদি সাধারণভাবে প্রশ্ন করা হয় তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে না কবে, উত্তর হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। তোমাকে যদি সাধারণভাবে প্রশ্ন করা হয় তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে না কবে, উত্তর হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কি বাড়ে। তবে এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? এর অনেক কি ব্যতিক্রম আছে। এই দেখো লিখিয়ে দেওয়া আছে এখানে, তবে এর কিছু কি আছে, ব্যতিক্রম আছে। চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে বলছে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো দ্রাবকে দ্রবীভূত করি তখন ওখানে একটা বিক্রিয়া হয়। ওই বিক্রিয়ার নাম হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো বলা হচ্ছে যখন দ্রাবকে দ্রবীভূত করলে তাপের উদ্ভব ঘটে, মানে তুমি যদি কোনো দ্রাবকে দ্রব যোগ করার পর তাপ উৎপন্ন হয়, অর্থাৎ প্রক্রিয়াটি যদি তাপ উৎপাদী হয়। আমি আবার বলছি, কোনো দ্রাবকে দ্রব যোগ করার পর যদি তাপ উৎপন্ন হয়, যেমন যেমন দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় চুনের পানি। তুমি চুনের পানিকে যখন পানিতে দিবা তখন দেখবা তাপ উৎপন্ন হবে। তাহলে এই প্রক্রিয়াটা কি তাপহারী নাকি তাপ উৎপাদী? নিশ্চয়ই তাপ উৎপাদী প্রক্রিয়া। এখন এমন একটা তাপ উৎপাদী প্রক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো,
তাহলে ওই যে 9-10-এর লা শাতিলির নীতির কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কমে যায়। নিশ্চয়ই 9-10-এ লা শাতিলিয়া নীতির কথা মনে আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ কমে যায়। ঠিক তেমনি ওই লা শাতিলিয়া নীতির অনুযায়ী যদি আমরা কোনো দ্রাবকে দ্রব্য যোগ করার পর তাপ উৎপন্ন হয়, মানে প্রক্রিয়াটি তাপ উৎপাদী হয়, তাহলে আমি তাপমাত্রা বৃদ্ধি করলে ওই পদার্থের দ্রাব্যতা কি হবে, কমে যাবে। এই যে তাপমাত্রা বৃদ্ধি করলে, এখানে দেখো লেখা আছে, এই যে দ্রাবকে দ্রব্য দ্রবীভূত করলে তাপের উদ্ভব ঘটলে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে লা শাতিলিয়া নীতি অনুসারে সাম্যের অবস্থান বাম দিকে স্থানান্তরিত হয়, ফলে দ্রব্যের দ্রাব্যতা কি পায়, হ্রাস পায়। আমার কথা কি বুঝছো? এরপর বলা হচ্ছে যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যখন দ্রাবকে দ্রব্য দ্রবীভূত করলে তাপের কি ঘটে, শোষণ ঘটে। যেমন এটা তাহলে তাপহারী বিক্রিয়া হবে। তুমি পানির মধ্যে যদি কোনো লবণ যোগ করো, আর যদি ওখানে ওই আশপাশের অঞ্চল ঠান্ডা হয়ে যায়, তাহলে এটা একটা তাপহারী প্রক্রিয়া। তো তাপহারী প্রক্রিয়ায় যখন আমরা দ্রাবকে দ্রব্য যোগ করে তাপের যদি কি ঘটে, শোষণ ঘটে, তখন তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা উল্টা বেড়ে যায়। তার প্রথমে কি হলো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণটা কমে যায়, এজন্য দ্রাব্যতা কমে যায়। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণ বাড়ে, কোন নীতি অনুযায়ী, লা শাতিলের নীতি অনুযায়ী। তাহলে এজন্য তাপহারী বিক্রিয়ায় বা যখন তাপহারী প্রক্রিয়া হয়, তখন আমরা তাপমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণটাও কি না, দ্রাব্যতার পরিমাণটাও কি হয়, বেড়ে যায়। তাহলে যদি কোনো দ্রাবকে দ্রব্য যোগ করার পর তাপের শোষণ ঘটে, প্রক্রিয়াটি তাপহারী হয়, তবে তাপমাত্রা বাড়ালে উৎপাদের পরিমাণটা যেমন বাড়ে, ঠিক তেমনি দ্রাব্যতাও বেড়ে যায়। আমি জানি না তোমরা ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই, কমেন্ট করে জানাও সবাই, জানাও ক্লিয়ার কিনা। এরপরে আমরা আরো দুটো আলোচনা আছে তাপমাত্রা নিয়ে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, এবার তাপ রসায়ন মানে রসায়নের যে শাখায় তাপের পরিবর্তন নিয়ে আলোচনা হয়, তারা মনে করেন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন শূন্য না। অর্থাৎ যেখানেই বিক্রিয়া হবে সেখানেই তাপের পরিবর্তন হবে, অর্থাৎ ডেল এইচ নট ইকুয়াল জিরো। কিন্তু আমরা অনেক সময় পানিতে কিছু পদার্থ মেশানোর সময় তাপের শোষণ হলো নাকি উদ্গীরণ হলো, এইটা আমরা খেয়াল করতে পারি না। যেমন পানিতে যদি আমরা খাবার লবণ দেই, তাহলে তাপের উদ্গীরণ হলো নাকি শোষণ হলো, এটা উপলব্ধি করা যায় না। অর্থাৎ তার মানে কি এমন যে পানিতে খাবার লবণ দিলে তাপের কোনো পরিবর্তন হয় না? আমার কাছে তা মনে হয় না। যেহেতু ডেল এইচ জিরো নট ইকুয়াল জিরো তাপ রসায়ন বলতেছে, তাই পানিতে খাবার লবণ দিলে তাপের পরিবর্তন আমরা তেমন উপলব্ধি করতে পারি না। এর অর্থ এটা না যে ওইখানে তাপের কোনো পরিবর্তন হয় না, ওখানেও তাপের পরিবর্তন হয়, কিন্তু এত কম হয় যে আমরা উপলব্ধি করতে পারি না এবং মনে হয় যে এখানে তাপের কোনো পরিবর্তন হয়নি। এই কথাটাই বলা হচ্ছে এখানে, যে যখন দ্রবকে দ্রবীভূত করলে তাপমাত্রার পরিবর্তন প্রায় ধ্রুবক, মানে দ্রাবকে দ্রব্য যোগ করবা, তাপমাত্রার পরিবর্তন নাই বললেই চলে। এমন কিছু লবণ আছে যারা দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে সামান্য পরিমাণ বৃদ্ধি পায় বা প্রায় কি থাকে, অপরিবর্তিত থাকে। যে ধরনের দ্রব্য পানিতে যোগ করলে তাপের পরিবর্তন হবে না বললেই চলে, নগণ্য পরিমাণ পরিবর্তন হবে, ওই ধরনের দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতারও তেমন কোনো পরিবর্তন হবে না। যেখানে তাপের শোষণ বা উদ্গীরণ হবে প্রায় অপরিবর্তিত, মানে তেমন হচ্ছে না, তাপের শোষণ বা উদ্গীরণ ফলো করা যাচ্ছে না, এত কম হচ্ছে যেটা না হওয়াই বলে, ওই সব ক্ষেত্রে তুমি তাপমাত্রা বৃদ্ধি করলেও দ্রাব্যতারও আহামরি কোনো পরিবর্তন হবে না, বা যা হবে সেটাও খুব কি, নগণ্য। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা কথা বলবো কি নিয়ে, কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা। অর্থাৎ এই দেখো, এটা একটা লবণ যেখানে কেলাস পানি থাকে, এটা একটা লবণ যেখানে কেলাস পানি থাকে। যে কেলাস পানি, এটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল, এটার নাম হচ্ছে কি লবণ, গ্লুবাল লবণ। গ্লুবাল লবণ। দেখো এই লবণগুলাতে কি আছে, এই লবণগুলাতে কেলাসে পানি আছে, এই লবণে কেলাসে কি আছে, পানি আছে। এরা হচ্ছে কেলাস পানিযুক্ত যৌগ, যেমন ব্লু ভিট্রিয়ল আর গ্লুবাল লবণ। এই ধরনের যৌগকে যদি তুমি তাপ দাও, তাপমাত্রা বৃদ্ধি করলে প্রথমে দ্রাব্যতা বাড়বে, তাপমাত্রা বৃদ্ধি করলে প্রথমে দ্রাব্যতা বাড়বে, এবং যখন এই কেলাস থেকে পানিটা আলাদা হয়ে যাবে, এই কেলাস থেকে পানিটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এই যে 5H2 আলাদা হয়ে যাবে, তখন তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা উল্টা কি হবে, প্রথমে দ্রাব্যতা এমনি বাড়বে, তারপরে এমনি কমবে। অর্থাৎ কেলাস পানিযুক্ত লবণের দ্রাব্যতা প্রথমে তাপমাত্রা বৃদ্ধি করতে বাড়ে, তারপর তাপমাত্রা হ্রাস করলে উল্টা কি হয়, দ্রাব্যতা কমে যায়। তো আমরা এরকম, তোমরা সবাই এই তাপমাত্রা দ্বারা দ্রাব্যতার যে পরিবর্তন 4 ধরনের, সেটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হচ্ছে বোর্ড পরীক্ষায়, আমরা এই কোশ্চেনটা একটু তোমাদেরকে সলভ করে দেখাতে চাই।
এখান থেকে যে সৃজনশীল কোশ্চেনটি হচ্ছে সেটা আমরা তোমাদেরকে একটু সলভ করে দেখাতে চাই। এই দেখো, খেয়াল করো, এই যে তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম দ্রাব্যতার একক নেই, বা বলছিলাম যে কেউ কেউ মনে করে দ্রাব্যতার একক হচ্ছে গ্রাম পার 100 গ্রাম। দেখো কুমিল্লা বোর্ড 2021 এই প্রশ্নটা দিয়ে দিছে, দিয়ে বলতেছে গ্রাম পার 100 গ্রাম। এই দেখো, এই দেখো, তাই না? এই ক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বাড়লে প্রথমে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা বাড়লে প্রথমে দ্রাব্যতা বাড়ে। এরপর দেখো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, অ্যামোনিয়াম অর্থাৎ, আমি বুঝাই বলি, রেখাটা ঊর্ধ্বগামী মানে কি? এই রেখাটা ঊর্ধ্বগামী মানে কি? তাপমাত্রা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই রেখাটা ঊর্ধ্বগামী মানে কি? তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এই রেখাটা নিম্নগামী মানে কি? তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কি হচ্ছে? কমতেছে। এই রেখাটা এরকম মানে কি? তাপমাত্রা বাড়ালে প্রথমে দ্রাব্যতা বাড়তেছে, পরে কমতেছে। দেখো তুমি 9-10 থেকে পড়ে আসছো, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি পানি যোগ করো তাহলে যে প্রোডাক্ট তৈরি হয়, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl, এই প্রক্রিয়াটা ছিল একটা তাপহারী প্রক্রিয়া। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে পানি যোগ করার প্রক্রিয়াটা তাপহারী প্রক্রিয়া। যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে পানি যোগ করাটা একটা তাপহারী প্রক্রিয়ার জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে। এই যে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা কি প্রক্রিয়া? তাপ উৎপাদী প্রক্রিয়া না? তাহলে কি হয়, দেখো এখানে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা প্রথমে দেখো এই যে কমে যায়, যেহেতু তাপ উৎপাদী প্রক্রিয়া। এবার এখানে কি হলো, তাপমাত্রা বাড়লে প্রথমে দ্রাব্যতা বাড়লো, পরে দ্রাব্যতা কমে গেল। নিশ্চয়ই ক্লিয়ার? আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, জানাও যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। ওকে, আমরা এবার কথা মতো অঙ্কে চলে যেতে চাই। ও তার আগে আমাদের অল্প একটু আলোচনা বাকি আছে। এই দেখো এখানে গ্যাসীয় দ্রবের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। তোমরা নিশ্চয়ই সফট ড্রিঙ্কস খেয়েছো, কোক, স্প্রাইট খেয়েছো না, তাই না? আচ্ছা, দেখবা যে সফট ড্রিঙ্কস কে যারা একটু অল্প শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষ, তারা দোকানদারকে গিয়ে বলে যে আমাকে ঠান্ডা দেন। আর যারা শিক্ষিত মানুষ তারা বলে যে আমাকে কোল্ড ড্রিঙ্কস দেন। অর্থাৎ এটার নাম কিন্তু সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস না, না কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা না। কিন্তু আমরা এটাকে ঠান্ডা অবস্থায় খেতে এত পছন্দ করি যে আমরা এর নাম ঠান্ডা বানায় দিছি বা কোল্ড ড্রিঙ্কস বানায় দিছি। আমার কোশ্চেন, এই কোক বা স্প্রাইট নামক যে সফট ড্রিঙ্কস গুলো রয়েছে বা সিমিলার আরো যে দেশীয় সফট ড্রিঙ্কস গুলো রয়েছে, এই সবগুলা সফট ড্রিঙ্কস ঠান্ডা অবস্থায় মানুষ কেন খেতে পছন্দ করে বা কেন মানুষ খেতে চায়? তো এটা যে কাউকে জিজ্ঞেস করলে বলবে যে হচ্ছে ঠান্ডা অবস্থায় সফট ড্রিঙ্কস এর মধ্যে ঝাঁজ বেশি থাকে। আসলে ঝাঁজ না, ওটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। যখন ঠান্ডা অবস্থায় রাখা হয় তখন ওই পানিতে, সফট ড্রিঙ্কস এর পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা কি থাকে? বেশি থাকে। আর যখন নর্মাল টেম্পারেচার বা উত্তপ্ত জায়গায় রাখা হয় সফট ড্রিঙ্কসকে, তখন ওইখানে কার্বন ডাই অক্সাইড ডিজলভ থাকে না, কর্ক খোলা মাত্রই সমস্ত কার্বন ডাই অক্সাইড বেরিয়ে পড়ে। আর আমরা সফট ড্রিঙ্কস এর যে টেস্ট, এই টেস্ট মূলত কিসের জন্য পাই? কার্বন ডাই অক্সাইডের জন্যই পাই। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে বলছে কিছু গ্যাস আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, আর্গন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি পানিতে সামান্য মাত্রায় দ্রবীভূত হয়। আবার সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া, HCl ইত্যাদি পানিতে অধিক মাত্রায় দ্রবীভূত হয়। তবে তাপমাত্রা বৃদ্ধি এসব গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা ক্রমশ কি পায়? হ্রাস পায়। যেমন প্রচন্ড সূর্য তাপে নদী বা জলাশয়ের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা কমে যায়। দেখবা গ্রীষ্মকালে অনেক পুকুরের মাছ মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মকালে অনেক পুকুরের মাছ মারা যায় কেন? কারণ গ্রীষ্মকালে পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা কমে যায়। গ্রীষ্মকালে পুকুরের পানিতে অক্সিজেনের দ্রাব্যতা কমে যায়, আর এজন্য মাছ মারা যায়। নিশ্চয়ই বুঝতে পারছো? এরপর বলছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে দেখো কত ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতা প্রায় শূন্য হয়ে যায়। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তুমি কার্বন ডাই অক্সাইডকে রাখো, তাহলে পানির মধ্যে আর কার্বন ডাই অক্সাইড খুঁজে পাওয়া যাবে না, পুরোটাই উড়াল দিবে। আর এই জন্যই মানুষ হচ্ছে সফট ড্রিঙ্কস কে ঠান্ডা অবস্থায় খেতে এত পছন্দ করে যে ওর নাম ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস বানায় দিচ্ছে। নিশ্চয়ই ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকো আমরা অঙ্কে যেতে চাই। দ্রাব্যতা নিয়ে যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে কোশ্চিন করতে পারো, কারণ দ্রাব্যতা না বুঝলে কিন্তু অঙ্ক করতে গিয়ে ঝামেলায় পড়বা। তাহলে সবাই আমার সাথে সাথে অঙ্ক করবা, চলো আমরা অঙ্ক করে ফেলি। আমরা প্রথমে অঙ্কটা দেখব। বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইড, নিশ্চয়ই এটা একটা লবণ, তাই না? 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে এই মার্কিউরিক ক্লোরাইডের কত গ্রাম দ্রবণ? 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 2.1 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড আছে। অর্থাৎ 15 গ্রাম যদি সম্পৃক্ত দ্রবণ হয়, তার মধ্যে 2.1 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড আছে। ওই তাপমাত্রায় ওই লবণের দ্রাব্যতা কত? তা বলছে কি বলছে, খেয়াল করো তো। বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মার্কিউরিক ক্লোরাইডের কত গ্রাম সম্পৃক্ত দ্রবণে? 15 গ্রাম। 2.1 গ্রাম কি আছে? মার্কিউরিক ক্লোরাইড আছে। তাহলে এইটা কার ভর? দ্রবণের ভর। অঙ্কে বলেই দিয়েছে
যে 15 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, মানে এটা হচ্ছে দ্রবণের ভর, 2.1 গ্রাম মার্কিউরিক ক্লোরাইড আছে, মানে এটা দ্রবের ভর। দ্রাব্যতা কত? তো আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে দ্রাব্যতা এস ইকুয়াল W1 গুণ 100 ডিভাইডেড বাই W মাইনাস W1। এই W1 হচ্ছে দ্রবের ভর আর এই W হচ্ছে দ্রবণের ভর। তাহলে এটার পরিমাণ দেয়া আছে কত? 2.1। আর এইটার পরিমাণ দেয়া আছে কত? এটার পরিমাণ দেয়া আছে কত? 15 গ্রাম। তাহলে এখন তুমি মান বসাও, তাহলে এটাও হচ্ছে 2.1 গ্রাম। তাহলে এস ইকুয়াল কি হবে? 2.1 গুণ 100 ভাগ 15 মাইনাস 2.1। তাহলে যেটা হয় উত্তর সেটা। তাহলে এস ইকুয়াল যা উত্তর আসে সেটা হিসাব করে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো? সবাই এটা বুঝছো কিনা অঙ্ক আমাকে একটু জানাও। সবাই অঙ্কটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কষ্ট করে জানাও। ওকে, সবাইকে ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। এবার আমরা চলে যাই। এই অঙ্কগুলো করতে পারবা 42 43, আশা করছি কোনো অসুবিধা হবে না। এবার আমরা কথা বলবো এই অঙ্কটা নিয়ে। কক্ষ তাপমাত্রায় NaCl এর এত গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? যে বলা হচ্ছে কক্ষ তাপমাত্রায় NaCl এর 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl কি আছে? দ্রবীভূত আছে। এই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখানে? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করো, 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl আছে। এই তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা কত? তাহলে একটি দ্রবণের ভর 75 আর দ্রব্য কত? 20। তাহলে এস ইকুয়াল W1 গুণ 100 ডিভাইডেড বাই কি? W মাইনাস W1। এর পরিমাণ কত? 75 গ্রাম। আর এটা কত? এটা কত? 20। এটা 20, তাহলে এটাও 20। তাহলে এখন কি হবে? এখন এস এর মান যা হয়, এস এর মান যা হয় তাই। বলো ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। ওকে, আমরা এখন একটা সিকিউ ম্যাথ দেখব। আমরা এখন একটা সিকিউ ম্যাথ দেখব। সিকিউ সিকিউ ম্যাথ দেখবো আমরা। ওকে, তাহলে সিকিউ ম্যাথ কিভাবে আমরা দেখব? এই দেখো, 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট ভরের KCl কে 250 গ্রাম পানিতে দ্রবীভূত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণকে শীতল করে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে এলে কি পরিমাণ KCl অধক্ষিপ্ত হবে? 85 ও 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা যথাক্রমে এত এত। এই অঙ্কটা এইরকম ভাবে উদ্দীপক আকারে আসতে পারে যে ধরে নাও এইটার 250 গ্রাম, এর মধ্যে আমরা KCl যোগ করছি। কি যোগ করছি? KCl। তো এখন এই ঘটনাটা ঘটতেছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণ, এর পানি আছে 250 গ্রাম। এখন এই 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা, ওই পদার্থের দ্রাব্যতা হচ্ছে 53.5। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা 34। বলা হচ্ছে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে 250 গ্রাম, আর এই 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 53.5, এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে কত? 34। তো এখন কোশ্চিনটা হচ্ছে, নিশ্চয়ই তুমি এখানে বুঝতে পারছো, তাপমাত্রা যখন 85 ছিল তখন এই দ্রাবকে যত দ্রবীভূত হওয়া সম্ভব তার সর্বোচ্চটাই দ্রবীভূত ছিল। অর্থাৎ 250 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হওয়া সম্ভব ততটুকুই দ্রবীভূত ছিল। ক্লিয়ার? কিন্তু যখন এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসলো, তখন দ্রাব্যতা কি হলো? কমে গেল। তো দ্রাব্যতা যদি কমে যায় তাহলে কি হবে? কিছু পদার্থ তলানি জমবে না? ধরো তোমরা কোন একটা ক্লাসরুমে 70 জন স্টুডেন্ট ক্লাস করছো, যেখানে সর্বোচ্চ 70 জনই বসতে পারে, অর্থাৎ ওই অবস্থায় ক্লাসরুমটা সম্পৃক্ত আছে। এখন এই 70 জনের ক্লাসরুম ক্যাপাসিটির একটা রুম, ওই রুমের স্টুডেন্টরা যদি এমন একটা রুমে যায় যেখানে 50 জন স্টুডেন্ট বসতে পারে, তাহলে সবাই কি 70 জনই কি জায়গা পাবে? তখন তো রুমের ধারণ ক্ষমতা কমে গেল, 20 জন কিন্তু আর জায়গা পাবে না, 50 জন জায়গা পাবে। 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই দ্রাবকটা 53.5 গ্রাম পরিমাণ দ্রবকে ডিজলভ করতে পারে, তাপমাত্রা কমিয়ে দেওয়ার জন্য দ্রাব্যতা কমে 34 হয়ে গেল না? তাহলে আগের মতো কি দ্রব আর ডিজলভ হতে পারবে, নাকি দ্রব আরো কম ডিজলভ হবে? আরো কম ডিজলভ হবে। তাহলে যেটুক কম ডিজলভ হবে ওটুক কি হবে? পাত্রের নিচে তলানি জমবে। প্রশ্ন এটাই, ঘ নাম্বারের কোশ্চিন এটাই, যে তাপমাত্রা তাপমাত্রা 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলে কতটুকু দ্রব অধক্ষিপ্ত হবে? তাপমাত্রা 85 থেকে 20 ডিগ্রিতে নেওয়া হলে
কতটুকু দ্রব কি হবে, অধক্ষিপ্ত হবে। এটাই হচ্ছে এখানকার কোশ্চেন। নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটুকু অধক্ষিপ্ত হবে। এইটার উত্তর কিভাবে করব আমরা? তাহলে আমাদের কাজ হবে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত হওয়া সম্ভব সেটা বের করা, আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত হওয়া সম্ভব সেটা বের করা। এই দুইটার পার্থক্যটাই হচ্ছে কার পরিমাণ, অধক্ষেপের পরিমাণ। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা যেটা করব, এই যে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের পরিমাণ, 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের পরিমাণ, এমন না? তাহলে এটা কত? 53.5 ইকুয়াল W1 গুণ 100 ভাগ কত? 250। তাহলে এখন W1 এর মান, অর্থাৎ দ্রবীভূত দ্রবের মান আসবে হচ্ছে 133.75 গ্রাম। 133.75 গ্রাম। এইবার আমরা একই কাজ করব, একই কাজ করব কত ডিগ্রির জন্য? 20 ডিগ্রির জন্য। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের পরিমাণ। তাহলে এবার S20 ইকুয়াল কি হবে? W1 গুণ 100, এমন। তাহলে এখন চিন্তা করো তো, S20 এর জন্য কত হলো? 34। W1 গুণ 100 ভাগ হচ্ছে এটার পরিমাণ কত? 250। তাহলে এবার W1 ইকুয়াল কত হবে? 85 গ্রাম। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে অতএব অতএব অধক্ষেপ এর পরিমাণ, অধক্ষেপের পরিমাণ ইকুয়াল 133.75 মাইনাস হচ্ছে 85। যে উত্তরটা আসে, যে মাইনাস হচ্ছে 85, বিয়োগফল যেটা আসবে এটাই হচ্ছে কার পরিমাণ? বলো তো বিয়োগফল কত আসে? সবাই কমেন্ট করে জানাও তো বিয়োগফল কত আসে, এবং উত্তর অঙ্কটা বুঝছো কিনা, অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। 48.75, মেবি 48.75। জানি না এটা উত্তর আছে কিনা। হ্যাঁ, এটাই আছে। বলো এই অঙ্কটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই যে দেখো, এই দেখো, দ্রবণ, দ্রবণ ইকুয়াল দ্রাবক যোগ দ্রব। ইংরেজি নাম হচ্ছে এই যে সলিউশন ইকুয়াল সলিউট প্লাস হচ্ছে সলভেন্ট। আচ্ছা, মানে দ্রব মানে হচ্ছে, এই যে আমি ভুল লিখছি অবশ্য, সলিউট মানে দ্রব, আর সলভেন্ট মানে দ্রাবক, আর সলিউশন মানে দ্রবণ। নিশ্চয়ই বুঝতে পারছো এরকম একটা অঙ্ক। এটাতে এইখানে দ্রাবক ছিল, এইখানে দ্রাবক ছিল। এখন আমরা তোমাদেরকে এখন এক অঙ্ক করাবো, দেখাবো, যেটা কুমিল্লা বোর্ডে আসছে, যে এখানে দ্রাবক ছিল না, দ্রবণ দেয়া ছিল। এই অঙ্কটা একটু কমপ্লেক্স। তোমরা যদি এতক্ষণ পর্যন্ত পড়া বুঝে থাকো তাহলে আমি অঙ্কটা করাবো। চলো দেখা যাক। কি বলো, এতক্ষণ পর্যন্ত পড়া কি বুঝছো? বুঝলে আমরা অঙ্কে যাব, এরপরের বোর্ড কোশ্চিনটাই যাব। আর না হলে কোনো কোশ্চিন করতে পারো। আমরা এখন যে বোর্ড কোশ্চিনটাই যাব সেটা আগের অঙ্কগুলো বুঝলেই করা উচিত, আদারওয়াইজ করা উচিত না। এটা কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড সবসময় একটু হাই কনসেপ্টের কোশ্চিন করে। এই দেখো, খেয়াল করো, এখানে বলছে, আচ্ছা কুমিল্লা বোর্ডের আন্ডারে তুমি, তাই না? চমৎকার। এই তো, অসুবিধা নাই রেদওয়ান, তুমি তোমার বোর্ডের কোশ্চিন সলভ করতে পারছো। 1 নং যৌগটির 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 65 ডিগ্রি সেলসিয়াস হতে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো। যেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা 20 এবং 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতা কত? 50। তাহলে খেয়াল করো এখানে কি বলছে। বলছে যে প্রথমে আমরা 300 গ্রাম দ্রাবক নাকি দ্রবণ, দেখো এখানে 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বলছে, দ্রবণ 65 থেকে 15 ডিগ্রিতে নেওয়া হলো। এখন আমার কোশ্চেন, 300 গ্রাম যে সম্পৃক্ত তুমি কি পেলা, দ্রবণ পেলা, তখন ওই 300 গ্রামের মধ্যে ঠিক যতটুকু দ্রবীভূত করা সম্ভব ততটুকুই ছিল। নিশ্চয়ই ক্লিয়ার কিনা? এখন কিভাবে আমরা কি করব, দ্রাব্যতা বের করবো। তো একইভাবে আমি 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে সেটা নিতে হবে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে সেটা বের করতে হবে। দুইটার পার্থক্যই হচ্ছে কার পরিমাণ, অধক্ষেপের পরিমাণ। তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা যেটা করব, 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত দ্রবীভূত দ্রবের পরিমাণ। ওকে, যেমন এস ইকুয়াল W1 গুণ 100 ডিভাইডেড বাই W মাইনাস W1। তো এখন আমরা কি করতে পারি, এস এর মান, এই দেখো 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে কত? 50। তাহলে আমরা 50 বসালাম।
ইকুয়াল W1 গুণ 100। আচ্ছা, এখানে 300 গ্রাম যেটা দেয়া ছিল, এটা কিন্তু 300 গ্রাম যেটা দেয়া ছিল সেটা কিন্তু দ্রবণের মান। তাহলে এখন এটা ক্যালকুলেট করে কেমনে বের করবা? একে গুণ করে দিলাম আমরা। 300 গুণ 50, 15,000 মাইনাস 50 W1 ইকুয়াল 100 W1। এবার ওই পারে যদি চলে যাই W1, তাহলে এটা হবে 150 W1, এই মাইনাস ওই পারে গিয়ে প্লাস হয়ে যাবে, আর এটা 15,000। তাহলে এবার কি দাঁড়াবে? তাহলে এবার W1 ইকুয়াল 100 গ্রাম দাঁড়াচ্ছে। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণে হিসাব অনুযায়ী 100 গ্রাম দ্রব কি আছে? দ্রবীভূত আছে। এখন আমরা যাব 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করতে? দ্রাব্যতা বের করতে। কিন্তু প্রবলেম হচ্ছে এই 300 নিয়ে এবার কাজ করা যাবে না, কারণ এই 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই 300 গ্রামে পুরোটাই কিন্তু লবণ ডিজলভ ছিল, দ্রবীভূত ছিল, কারণ এই দ্রবণটা সম্পৃক্ত। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আসবো তখন কি পুরোটা সম্পৃক্ত হবে? পুরোটা কিন্তু সম্পৃক্ত হবে না, অধক্ষেপ থাকবে। তাহলে ওর মধ্যে পানি থাকবে, ওর মধ্যে দ্রবীভূত দ্রবও থাকবে, অধক্ষিপ্ত দ্রবও থাকবে। অর্থাৎ ব্যাপারটা এরকম ছিল, যখন 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল তখন কি হয়েছে? তখন সবগুলা দ্রব কিন্তু ডিজলভ ছিল। যখন এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেছে তখন কি হয়েছে? কিছু ছিল ডিজলভ, পানিতে কিছু মিশে ছিল দ্রব, আর কিছু নিচে কিন্তু তলানি জমে গেছে, এই যে এমনি জমা জমা হয়ে গেছে। এখানেও 300 গ্রাম, এখানেও 300 গ্রাম, কিন্তু এই 300 গ্রামের মধ্যে পুরোটাই দ্রব কি আছে? মিশে আছে দ্রাবকে। কিন্তু এখানে কি হচ্ছে? কিছু মিশে আছে আর কিছু তলানি জমছে। তাহলে আমাকে একটু বলবা, এখানে যে তলানি জমলো, এই তলানি সহ কি এই 300 গ্রাম না 15 ডিগ্রিতে? বলো তো সবাই, তলানি সহ কি 15 গ্রাম 300 গ্রাম না? বলো তো 15 ডিগ্রিতে। যেহেতু তলানি সহ, অধক্ষেপ সহ 15 গ্রাম না 300 গ্রাম, আমার এই সূত্র, এই যে আমরা যে সূত্রটা ব্যবহার করছি, এই সূত্রটা কিন্তু এখন এস ইকুয়াল W1 গুণ 100 ভাগ W-W1, এই সূত্রটা কিন্তু পুরোটাকে নিয়ে কাজ করে না, শুধু সম্পৃক্ত দ্রবণ নিয়ে কাজ করে। তাহলে আমাদের এখন কি করতে হবে জানো? আমাদের এখন করতে হবে দ্রাবকের ভর বের করতে হবে। দ্রাবকের ভর, কার ভর? দ্রাবকের ভর। কেমনে বের করবা? এই যে দেখো, দ্রবণ ছিল 300 গ্রাম, আর 300 গ্রাম দ্রবণে দ্রব ছিল 100 গ্রাম। তাহলে এবার দ্রাবক হলো কত গ্রাম? 200 গ্রাম। 300 গ্রাম ছিল আর দ্রব্য ছিল কত গ্রাম? 100 গ্রাম। তাহলে এখন লাগবে কত? 200 গ্রাম। এই 200 গ্রাম ছিল দ্রাবক। এইবার তুমি চাইলে, তুমি এবার চাইলে কি করতে পারো? 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত দ্রবের ভর বের করতে পারো। কেমনে বের করবা? এস ইকুয়াল W1 গুণ 100 ভাগ W-W1। তাহলে এখন চিন্তা করো তো, এস এর মান দেওয়া ছিল কত? 20। W1 তো বের করবো গুণ 100, আর এইখানে 200 গ্রামটা কার মান? ডাব্লিউ এর মান না W-W1 এর মান? W-W1 এর মান। তাহলে আমরা এখন কি করতে পারি? W1 ইকুয়াল, উত্তর পাবো 40 গ্রাম। যেখানে প্রথমে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য ছিল কত গ্রাম? দুঃখিত, 300 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য ছিল কত গ্রাম? 100 গ্রাম। এখন তাপমাত্রা কমানোর জন্য 200 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্য আছে কত গ্রাম? 40 গ্রাম। তাহলে অধক্ষেপ কত হবে? কে বলতে পারে অধক্ষেপ কত হবে? এর পরিমাণ ইকুয়াল কত হবে? 100 মাইনাস 40, কত হবে? 60 গ্রাম। নিশ্চয়ই ক্লিয়ার? আমাকে একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। দ্রাব্যতা আমরা আরো দুই একটা অঙ্ক দেখে তারপর চলে যাব কোথায়? হ্যাঁ, তারপর আমরা আগামী দিন দ্রাব্যতার গুণফল পড়বো। তো আজকে অনেক কিছু পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।